আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য, বিশেষ করে যাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে ফিন্যান্স ও ব্যাংকিং এই বিষয়টি রয়েছে। ফিন্যান্স এবং ব্যাংকিং এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো টাইম ভ্যালু অফ মানি। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই টাইম ভ্যালু অফ মানির চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অ্যানুইটি। অ্যানুইটি শব্দের অর্থ হচ্ছে কিস্তি বা বৃত্তি। তো এখন কথা হচ্ছে কিস্তি বা বৃত্তি অর্থাৎ অ্যানুইটি আমি চিনব কিভাবে। অ্যানুইটির প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে টাকার পরিমাণ সমান হবে এবং সেই টাকার পরিমাণ বা সেই কিস্তির পরিমাণটা প্রতিনিয়ত হবে, অর্থাৎ প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনকি হইতে পারে যে প্রতিদিন জমা দেয়া অথবা উত্তোলন করা। অর্থাৎ তুমি যদি কোনো অ্যাকাউন্টে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে প্রতি বছর 2000 টাকা করে জমা দাও, তাহলে বুঝতে হবে এটা অ্যানুইটি। আবার যদি কোনো প্রতিষ্ঠানই তোমাকে প্রতি বছর 5000 টাকা করে দেয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অ্যানুইটি। অর্থাৎ অ্যানুইটির প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিনিয়ত হতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত বলতে যদি প্রতি বছর হয় তাহলে প্রতি বছরই হতে হবে এবং টাকার অ্যামাউন্টটা অবশ্যই প্রতি বছর সমান থাকতে হবে। সেটা তুমি প্রতি বছর জমা দাও অথবা উত্তোলন করো, যাই করো না কেন, আমাদের অ্যানুইটি শব্দের অর্থই হচ্ছে কিস্তি, যেখানে অ্যামাউন্টের পরিমাণটা ইকুয়াল থাকবে। তবে আমরা অ্যানুইটির পাশাপাশি আজকে এই ক্লাসটির মাধ্যমে সেমি অ্যানুইটি নিয়েও একটু আলোচনা করব, যেটাকে তোমরা জেনে থাকো মিশ্র নামে। অর্থাৎ এটাও কিস্তির মতোই হয়, অর্থাৎ প্রতি বছরই হয় বা প্রতি মাসেই হয় বা প্রতি সপ্তাহেই হয়, কিন্তু এই যে প্রতি মাসে বা প্রতি বছরে যে টাকাটা জমা দিবা বা উত্তোলন করবা বা পাবা, সেটা অসমান হতে পারে। অর্থাৎ দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে প্রতিনিয়ত হবে, অর্থাৎ প্রতি বছর হবে কিন্তু টাকার অ্যামাউন্টটা অসমান থাকবে। সেক্ষেত্রে এটাকে বলা হয় মিশ্র, অথবা আমরা বলতে পারি এটা অ্যানুইটির মতো কিন্তু পুরোপুরি এটা অ্যানুইটি নয়। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সেমি অ্যানুইটি বা মিশ্র। তো আজকে আমরা অ্যানুইটি এবং সেমি অ্যানুইটি বা মিশ্রর অঙ্কগুলো আমরা একটু করে বোঝানোর চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা প্রেজেন্ট ভ্যালুর আমরা একটি অ্যানুইটির অঙ্ক দেখি। তবে এই অ্যানুইটি অঙ্ক করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর দুইটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তো এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর অ্যানুইটির যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র যদি তুমি একটু কৌশলী হও, তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমেই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর যত অ্যানুইটির অঙ্কগুলো আছে তুমি কমপ্লিট করতে পারবা। তবে এই সূত্রের কিছু স্ট্রাকচার আমরা মাঝে মাঝে চেঞ্জ করব। যেমন যদি শুরুতে কথা বলা থাকে, সূত্রের একটু আমরা চেঞ্জ করে দিব, একটু মডিফাই করে দিব। আবার যদি শেষে কথা বলা থাকে একটু মডিফাই করে দিব। আবার আমাদের কিস্তিটা যদি একই বছরে একাধিকবার হয়, যেমন হতে পারে এমন অর্ধবার্ষিক ভিত্তিতে, তার মানে তুমি প্রতি বছর 2বার করে কিস্তি জমা দিবা বা উত্তোলন করবা। আবার হইতে পারে ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ 3 মাস পর পর, তার মানে তুমি 4বার টাকা জমা দিবা অথবা উত্তোলন করবা। এইভাবে একাধিক বছর মানে একই বছরে যখন একাধিকবার তোমার কিস্তিটা দিবা অথবা বৃত্তি হিসেবে গ্রহণ করবা, সেক্ষেত্রে তোমার একই সূত্র থাকবে, জাস্ট সূত্রকে একটু মডিফাই আমরা করে দিব। তো চলো আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর অ্যানুইটির মূল যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র একটু দেখি। তো প্রথমে আমরা প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি বা কিস্তির সূত্রটা আমরা লিখব। পিভি ইকুয়াল টু এ এ 1, এখানে তুমি আই ব্যবহার করতে পারো অথবা আর ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যদি মনে হয় আমি আই ব্যবহার করব, অর্থাৎ ইন্টারেস্ট রেট অথবা রেট অফ ইন্টারেস্ট, এই যে আই অথবা আর, তুমি যাই ব্যবহার করো না কেন এখানে সুদের হারকেই বোঝাবে। তো আমার কাছে ভালো লাগেটা আরটা ভালো লাগে, জন্য আমি আর ব্যবহার করব। 1 আর ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির অর্থাৎ কিস্তির সূত্র। আমরা
এই অ্যানুইটি এই কিস্তির সূত্রকে মডিফাই কিভাবে করব বা কখন করব। যদি কখনো দেখো যে তোমার কিস্তির পরিমাণটা বা বৃত্তির পরিমাণটা প্রতি বছর বা প্রতি মাসে যখনই হোক না কেন, এক কথায় প্রতি কথা থাকলে কিন্তু বুঝতে হয় সেটা অ্যানুইটি। কারণ প্রতি বলতেই কিন্তু প্রতিনিয়ত বোঝায়, যে প্রতিনিয়ত বলতে সেটা প্রতিদিন হতে পারে, প্রতি সপ্তাহে হতে পারে, বা প্রতি মাসে হতে পারে, বা প্রতি 3 মাস পর পর হতে পারে, প্রতি 2 মাস পর পর হতে পারে, বা প্রতি বছর হতে পারে। এই জন্য আমরা কিন্তু প্রতি এই শব্দ দ্বারা বুঝবো যে এটা কিস্তির অঙ্ক। তো কিস্তির অঙ্কের জন্য আমাদের এই প্রেজেন্ট ভ্যালু যখন চাবে তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তবে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে এই সূত্রকে আমরা কখন মডিফাই করব বা কখন একটু চেঞ্জ করে নিব, মনে রেখো যদি কখনো তোমার অঙ্কে বলা হয় প্রতি 2 মাস পর পর অথবা প্রতি 3 মাস পর পর অথবা বলবে ত্রৈমাসিক, যদি কিস্তিটা ত্রৈমাসিক হয়, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক, মাসিক, সাপ্তাহিক, অঙ্কে যদি এই কথা বলার পরে কিস্তির কথা বলা হয়, অর্থাৎ কিস্তিটা যদি তোমার একই বছরে একাধিকবার হয়, তবে তোমার এই সূত্রের মধ্যে নতুন একটা উপাদান আনতে হবে, সেটা হচ্ছে এম। আর আমরা জানি এম এর মানটা হচ্ছে আর এর নিচে বসে, যতগুলো আর থাকবে আর এর নিচে বসবে। এটা লেখার সময় এইভাবে লিখবা, আর এন এম, তারপরে এখানে এন এর সাথে গুণন অবস্থায় দিয়ে দিব, এইভাবে দিয়ে দিব। তাহলে কখন এই সূত্রটাকে আমরা এম দ্বারা মডিফাই করব, যখন অঙ্কের মধ্যে কি বলা থাকবে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, এক কথায় একই বছরে যখন কিস্তিটা বা বৃত্তিটা একাধিকবার হবে তখন আমরা সূত্রে এম অ্যাপ্লাই করে দিব। তারপরে দেখো যদি কিস্তিটা আমার প্রতি বছর, প্রতি মাস বা প্রতি মাসের শুরুতে যদি বলা হয়, বা প্রতি বছরের শুরুতে, এক কথায় যদি শুরুতে কথা বলা হয়, যদি এই কিস্তির অঙ্ক, এই প্রেজেন্ট ভ্যালুর কিস্তির অঙ্কে যদি শুরুতে কথা বলা হয়, প্রেজেন্ট ভ্যালু হোক বা ফিউচার ভ্যালু হোক, এই কিস্তির অঙ্কে বা অ্যানুইটির অঙ্কে যদি শুরুতে কথা বলা হয়, তাহলে এই সূত্রের সাথে সেম একইভাবে সূত্র লিখবা, জাস্ট এই সূত্রের ডান সাইডে 1 প্লাস আর গুণন আকারে লিখে দিবা। তো এখন বিষয়টা হচ্ছে যদি তোমার এখানে ত্রৈমাসিক বলা থাকে, এখানে যেমন তুমি করে দিছি, সেম একইভাবে এখানেও আর কে কি দ্বারা, আর কে আমি এম দ্বারা ভাগ করে দিব। যদি তোমার অঙ্কের ভিতরে যদি কখনো বলা হয় যে 3 মাস পর পর, 2 মাস পর পর, অর্থাৎ অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, বার্ষিক, মাসিক, এই কথাগুলো যদি বলা হয়, তাহলে আমরা আর এর নিচে এম ইউজ করব। তো আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করে দেখি। দেখো অঙ্কটা হচ্ছে, অঙ্কটা নেওয়া হয়েছে খালিকুজ্জামানের বই থেকে, প্রফেসর খালিকুজ্জামানের বই থেকে অঙ্কটা নেওয়া হয়েছে। এর 5 নম্বর অঙ্কটা দেখো, বলা হয়েছে জনাব আশরাফ তার ছেলেকে বিবিএ পড়াতে চান। আগামী 4 বছর প্রত্যেক বছরে পড়াশোনার খরচ বাবদ তার ব্যয় করতে হবে 1 লক্ষ টাকা। মনে রাখবা প্রত্যেকটা অঙ্কে, সেটা প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি হোক বা ফিউচার ভ্যালুর অ্যানুইটি হোক, আমাদের প্রথমে দেখতে হবে অঙ্কটাতে চাওয়া হয়েছে কি। মনে রেখো এই অঙ্কটাতে সাধারণত 2টা জিনিস হয়, এক হয় প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে কিস্তি অর্থাৎ অ্যানুইটির পরিমাণ চায়, আর অ্যানুইটির পরিমাণ দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ চায়। তো এখানে যেটা বলা হয়েছে দেখো, জনাব আশরাফ তার ছেলেকে পড়াতে চান বিবিএতে, আগামী 4 বছর তার প্রত্যেক বছর 1000 টাকা করে লাগবে। তার মানে কি, আমি ওই যে আগেই বলেছি যে প্রতি বছর যে টাকাটা তুমি জমা দিবা অথবা উত্তোলন করবা সেটাকেই বলা হয় কিস্তি অথবা বৃত্তি। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে যে কিস্তি বা বৃত্তিটা আমাদের আছে, এখানে 1 লক্ষ টাকা দেওয়া আছে, অর্থাৎ আগামী 4 বছর তোমার 1 লক্ষ টাকা করে লাগবেই। দেখো টাকার অ্যামাউন্টটা কিন্তু সমান, অর্থাৎ 4 বছরই 1 লক্ষ টাকা। তো আমরা কিন্তু এখানে কিস্তি পেয়ে গেছি, কিস্তি তাহলে কত টাকা, 1 লক্ষ টাকা হচ্ছে কিস্তির পরিমাণ, অর্থাৎ এখানে এর মানটা আমরা পেয়েছি, অ্যানুইটির মানটা পেয়েছি। তারপরে দেখো যেটা বলা হয়েছে, একটি বীমা কোম্পানি বার্ষিক বৃত্তি হিসাবে, মনে রেখো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে যে অ্যানুইটিটা থাকে সেটা বা এটাকে বৃত্তি বলা যেতে পারে। তো দেখো বলা হয়েছে এই বীমা কোম্পানি বার্ষিক বৃত্তি হিসেবে উক্ত অর্থ প্রদান করবে। তার মানে এই কিস্তিটা এই বীমা কোম্পানি দিয়ে থাকবে। সুদের হার 10%। অঙ্কের ভিতরে যে সুদের হারটা রয়েছে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট রেট, আই অথবা আর এর মান। তারপরে যেটা বলা হয়েছে, জনাব আশরাফের বীমা কোম্পানিতে বর্তমানে এককালীন কত টাকা জমা করতে হবে। তাহলে দেখো এককালীন কত টাকা জমা করতে হবে, তার মানে এই মুহূর্তে তুমি এমন একটি অ্যামাউন্ট জমা করবে যে অ্যামাউন্টের উপর 10% সুদ কেটে তোমাকে আগামী 4 বছর এই বীমা কোম্পানি তোমাকে 1 লক্ষ টাকা করে বৃত্তি হিসাবে বা কিস্তি হিসাবে তোমাকে দিতে থাকবে।
তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কিস্তি দেয়া আছে, আমাকে এই কিস্তিটা পেতে হলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তার মানে ব্যাংক তো নিজে থেকে টাকা দিবে না, তোমার টাকা আজকে জমা রাখবা, সেই টাকা থেকেই তোমাকে ইন্টারেস্ট সহ তোমাকে টাকাটা দিবে। তো এখানে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো যে এখানে কিস্তির মানটা দেয়া আছে 1 লক্ষ টাকা, আমাদের পিভির মানটা চেয়েছে। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখো এই অঙ্কে এই কিস্তিটা কিন্তু একই বছরে একাধিকবার দেবে না। তো যেহেতু একই বছরে একাধিকবার দেবে না, তাহলে আমরা যে আর এর নিচে যে এমটা ইউজ করেছি, এমটা কিন্তু লিখতে পারবো না। আবার খেয়াল করে দেখো, এই যে কিস্তিটা দেওয়ার কথা বলা হয়েছে, মানে আমাদের যে বৃত্তিটা 1 লক্ষ টাকা যে বৃত্তিটা দিবে, এই বৃত্তিটা কিন্তু কখন দিবে সেটা কিন্তু বলেনি, বলছে প্রতি বছর। সেটা প্রতি বছরের শুরুতে দিবে না শেষে দিবে, অর্থাৎ এটা অগ্রিম অ্যানুইটি নাকি সাধারণ অ্যানুইটি। শুরুতে বলা থাকলে সেটাকে বলা হয় অগ্রিম অ্যানুইটি, এই জন্য আমরা এটা অ্যাপ্লাই করে দিব। কিন্তু এখানে কিন্তু ওইভাবে সুস্পষ্টভাবে শেষেও বলেনি, শুরুতেও বলেনি। যদি শেষে বা শুরুতে কথা বলা না থাকে তাহলে ধরে নিতে হয় এটা শেষে দিবে, এই জন্য আমরা এখানে এইটা ইউজ করব না। তাহলে আমরা যদি এটা ইউজ না করি, তাহলে প্রত্যেকটা আর এর নিচে যে এমটা ইউজ করেছি এটাও ইউজ করা যাবে না, এন এর সাথে যে এমটা গুণন আকারে দিয়েছিলাম এটাও দেওয়া যাবে না। দেখো আমরা যদি এখন এটার মান বসিয়ে দেই, তাহলে এ বলতে অ্যানুইটি বা কিস্তির পরিমাণ কত টাকা তোমার? 1 লক্ষ টাকা। ওয়ানটা তুমি এখন বাংলায় লিখে দিতে পারো 1। আর এর মান কত ছিল? আর এর মান হচ্ছে 10%, তাহলে 0.10 মাইনাস 1, আর এর মান 1 প্লাস 0.10 পাওয়ার 4 বছর। এক লক্ষ, এইটার ক্যালকুলেশন যদি তুমি করে দাও, একবারে করে দিতে পারো, এটার ক্যালকুলেশন কত হয়? 1.10 দিয়ে রাখি, এটার ক্যালকুলেশন একদম করে এখানে বাংলায় দিয়ে দিব। এখন কত হয় দেখো তো, একবারে করে দিবে, এইভাবে করবা। এই 1 প্লাস 0.10 এইটা আগে প্লাস করবা, তারপরে পাওয়ার করবা, তারপরে গুণন করবা। কত হয়? কত? ভুল হয়েছে, তোমাকে কি কাজ দিলাম, দাও ভিডিওটা ওই জায়গায় আবার কাট করা লাগবে। তাহলে এখানে যে কাজটা করতে হবে দেখো, 1 প্লাস 0.10 এটাকে আগে ইকুয়াল টু চাপ দিয়ে তারপর পাওয়ার করে নিবা, পাওয়ার 4। পাওয়ার 4 করার পর আসে 1.4641, এটার সাথে একবারে তুমি গুণন করে দিতে পারো, একেবারেই গুণন করে দিব, গুণন 0.0, তাহলে আসবে কত? 0.1464। পয়েন্টের পর তোমরা 4টা ডিজিট ইউজ করলেই যথেষ্ট। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা 1 লক্ষ, তার সাথে আমরা এটাকে ভাগ করে 1 ভাগ 0.10 কত আসবে? 10 মাইনাস 1 ভাগ 0.1464, তাহলে আসবে কত? 6.83। 0 আছে, 6 আছে, 1 নিতে পারি আমরা, এটার সাথে গুণন করে দিবা। $3.1693। 1 লক্ষ গুণন 3.1693, তাহলে কত আসলো? 3 লক্ষ। তাহলে কত আসবে দেখো, আমরা এখানে যদি লিখি 3,16,930 টাকা। অর্থাৎ আমরা যদি 1 লক্ষ টাকা করে পেতে চাই, তাহলে আমাদেরকে প্রতি বছর 1 লক্ষ টাকা পেতে চাইলে আমাদেরকে 3,16,930 টাকা আমাদেরকে এই মুহূর্তে পরিশোধ করতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকার বর্তমান মূল্য হচ্ছে, 1 লক্ষ টাকা করে যে কিস্তি পাবো তার বর্তমান মূল্য হচ্ছে
3,16,930 টাকা। তবে যেহেতু ফিনান্সের অঙ্কে আমরা পয়েন্ট ইউজ করে থাকি, পয়েন্টের পর কতগুলা ডিজিট নিব এটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অ্যামাউন্টের পরিমাণ 2-4 টাকা কম বেশ আসতে পারে। তো আমাদের এটা গেল হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কিস্তির অঙ্কটা, বোঝা গেছে? আচ্ছা, আমরা এখন একটি ফিউচার ভ্যালুর একটা কিস্তির অঙ্ক দেখব। ফিউচার ভ্যালুর একটা কিস্তির অঙ্ক। আচ্ছা, ফিউচার ভ্যালুর যে কিস্তির অঙ্কটা, এখানে আমরা নিতে পারি একই বইয়ের, খালিকুজ্জামান বইয়ের কর্মপত্র 6-এর তোমরা 3 নম্বর অঙ্কটা দেখতে পারো। তাহলে এখন আমরা যে অ্যানুইটিটা শিখবো সেটা হচ্ছে ফিউচার ভ্যালুর কিস্তি। অর্থাৎ এখানে যে অঙ্কটা আমরা করেছি ইতোমধ্যে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর যদি কিস্তি থাকে, মানে কিস্তির অঙ্ক যদি হয়, তাহলে এখন আমরা শিখবো ফিউচার ভ্যালুর যদি কিস্তির অঙ্ক হয়। তাহলে দেখো একটু খেয়াল করো যে ফিউচার ভ্যালুর কিস্তির সূত্রটা কিভাবে লিখতে হয়। আমরা লিখবো FV = A ইন্টু 1 + R পাওয়ার n - 1 ডিভাইডেড বাই R। এটা হচ্ছে ফিউচার ভ্যালুর অ্যানুইটির সূত্র। তো এই ফিউচার ভ্যালুর অ্যানুইটির সূত্রতে তুমি একইভাবে তোমার ফিউচার ভ্যালুতে যদি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, দ্বিমাসিক, সাপ্তাহিক, এমনকি দৈনিক কথা বলা থাকে, তাহলে সূত্রকে একটু মডিফাই করব এম দ্বারা। একইভাবে আর এর নিচে এম বসবে, এন এর সাথে গুণন অবস্থায় এম বসবে, আর এর নিচেও এম বসবে। আর যদি এই কিস্তিটা যদি আমাদের প্রতি বছরের শুরুতে কথা বলা হয়, প্রেজেন্ট ভ্যালুতে যেমন আমরা শেষে 1 + R লিখেছি, একইভাবে আমরা এখানেও 1 + R লিখব। তো চলো দেখি আমরা অঙ্কটা পড়ে আসি। তুমি আজ থেকে 5 বছর পর তোমার বোনকে একটি কম্পিউটার কিনে দিবে। তাহলে কম্পিউটার কিন্তু আজকে কিনে দিবে না তুমি, আজ থেকে কয় বছর পর? আজ থেকে 5 বছর পর তুমি তোমার বোনকে একটি কম্পিউটার কিনে দিবে। তাহলে 5 বছর পর যে টাকাটা আমাকে দরকার হবে সেটা কিন্তু অবশ্যই ফিউচার ভ্যালু, বোঝা গেছে? তারপরে যেটা বলা হয়েছে, ওই সময় কম্পিউটার বাবদ তোমাকে খরচ করতে হবে বা টাকা দিতে হবে 75,000 টাকা। তার মানে আমি 5 বছর পর যখন আমি কম্পিউটারটা কিনবো তখন কিন্তু আমাকে 75,000 টাকা দিতে হবে। তাহলে এই যে 75,000 টাকা, সেইটা কিন্তু এখনকার টাকা না, 5 বছর পরের টাকা। তাহলে যে টাকাটা 5 বছর পরে আমার দরকার হবে, তাহলে সেই টাকাটা কিন্তু ফিউচার ভ্যালু। অর্থাৎ এখানে ফিউচার ভ্যালু 75,000 টাকা। আচ্ছা, তারপরে দেখো বলা হয়েছে এই 75,000 টাকা সঞ্চয়ের জন্য তুমি প্রতি বছরের শুরুতে আইএফআইসি ব্যাংকে তুমি 10% সুদে টাকা জমা রাখতে চাও। তার মানে আইএফআইসি ব্যাংকে আগামী 5 বছর জমা রাখতে চাও 10% সুদে। তাহলে তোমার প্রতিটা কিস্তিতে কত টাকা করে জমা দিতে হবে? তার মানে এখানে কিন্তু দেখো, আমি তোমাকে যখন প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক করালাম, ওখানে কিন্তু কিস্তির পরিমাণটা দেয়া ছিল, প্রেজেন্ট ভ্যালুর পরিমাণটা চেয়েছিল। এখানে কিন্তু দেখো ফিউচার ভ্যালুর পরিমাণটা দেয়া আছে, অর্থাৎ ভবিষ্যতে তোমার কত টাকা দরকার সেই টাকাটা দেয়া আছে। এখন তোমার ভবিষ্যতে দরকার 75,000, এই 75,000 টাকা কিভাবে তুমি জমা করবে, এই জন্য তোমাকে 10% সুদ দিবে। এখন থেকে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তিতে জমা দিতে হবে। তার মানে এখানে কি চাওয়া হয়েছে? এখানে ফিউচার ভ্যালু তোমাকে দেয়া আছে, কিস্তির পরিমাণটা তোমার কাছ থেকে চাওয়া হয়েছে। এখন যদি এখানে কিস্তির পরিমাণ দেওয়া থাকতো, একইভাবে আমরা মান বসিয়ে দিয়ে ফিউচার ভ্যালুর মানটা বের করে ফেলতাম। কিন্তু আমাকে এখানে ফিউচার ভ্যালুর মানটা দিয়ে দেয়া আছে, আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে এর কিস্তির পরিমাণটা কত হবে, অর্থাৎ এর মানটা চাওয়া হয়েছে। তো এই অঙ্কটাকে যদিও এর মান চাওয়া হয়েছে, তারপরে এই অঙ্কটাকে আমরা একটু মডিফাই করে নিব কি দ্বারা? যেহেতু দেখো এখানে বলা হয়েছে প্রতি বছরের শুরুতে, কি বলা হয়েছে? প্রতি বছরের শুরুতে। আমি কিন্তু তোমাকে ইতিমধ্যে বলেছি যে প্রেজেন্ট ভ্যালু হোক বা ফিউচার ভ্যালু হোক, যদি সেটা প্রতি বছরের শুরুতে বলা হয়, কিস্তির অঙ্কে যদি প্রতি বছরের শুরুতে বলা হয়, তাহলে সূত্রকে একটু মডিফাই করে নিতে হয়। সেটা হচ্ছে ডান সাইডে 1 + R দ্বারা গুণন করে নিতে হয়। তাহলে এখানে আমাদেরকে দেখো
এফভির মানটা দেয়া আছে, অর্থাৎ আমাদের এখানে এফভি বের করতে হবে না। এফভি ৭৫,০০০ টাকা, আমাকে কিস্তি বের করতে হবে, এই জন্য কিস্তির মানটা লিখতে পারবো না। তারপরে দেখো 1 প্লাস আর এর মানটা আছে কত পার্সেন্ট, 10%, পাওয়ার কত 5 বছর মাইনাস 1.10। দেখো যেহেতু এখানে শুরুতে কথা বলা আছে এই জন্য আমাকে কি করতে হচ্ছে 1 প্লাস আর এর মানটা 0.10 এটা ব্যবহার করতে হচ্ছে। $৭৫,০০০ এ, এখন এটার ক্যালকুলেশন আমরা করে দিতে পারি। ক্যালকুলেশনটা এভাবে করবা, 1 প্লাস 0.10 ইকুয়াল টু পাওয়ার দিবা 5, পাওয়ার 5 দিয়ে তুমি একবার এই কাজটুকু করতে পারো, -1 দিয়ে দিব, -1 দিয়ে দিলে কি হয় 0.0615 আছে, তারপরে নিচে আছে 0.10, তারপরে গুণন 1.0, ৭৫,০০০ এ। এখন আমরা এটাকে ভাগ করে দিয়ে দিতে পারি, ভাগ করে দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব ভাগ 0.10, কত আসে একবারে গুণ করে দিয়ে দেই 6.05 গুণন 1.10, ৭৫,০০০ সমান এ, গুণন চিহ্ন দিব এখন, গুণন 1.10 কত হয় 156। এখন মুছে দিলাম। আমরা এটাকে এপাশে নিয়ে আসব, সাইড চেঞ্জ করে দিব 1.7156 ইকুয়াল টু ৭৫,০০০। যেহেতু আমাদের এখানে এর মানটা বের করতে হবে, এর মানটা এপাশে রেখে আমরা যদি এখানে গুণন থাকলে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায়। ৭৫,০০০কে ভাগ করব 66.7156, তাহলে যেটা হবে সেটাই হবে, এর মানটা হয়ে যাবে। $11,168 টাকা, 11,168 টাকা। অর্থাৎ 5 বছর পর যদি ৭৫,০০০ টাকা দিয়ে কম্পিউটার কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রতি বছরের শুরুতে দিতে হবে 11,168 টাকা। তো এখানে কি দেয়া ছিল, এখানে কিস্তির মানটা আমরা বের করলাম, কারণ এখানে ফিউচার ভ্যালুর পরিমাণটা দেয়া ছিল, এর মানটা বের করলাম। তবে যদি ফিউচার ভ্যালুর মানটাই চাইতো তাহলে আমরা কিন্তু এর মানটা একইভাবে আমরা এর মানটা বসাতাম। এই দেখো এফভি ইকুয়াল টু, তখন এই এর জায়গাতে আমাকে একটা কিস্তি দেওয়া থাকতো, হয়তো এটা দেওয়া থাকতো, ক্যালকুলেশন করে সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে অবশ্যই উত্তর কত আসতো ৭৫,০০০ টাকা। বোঝা গেল? তো আজকে তোমাদের এই অ্যানুইটি নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি এবং ফিউচার ভ্যালুর অ্যানুইটি। তো প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু অ্যানুইটি এটা আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে সাধারণ বৃত্তি, একটা অর্থাৎ একটা সাধারণ কিস্তি, আর একটা হচ্ছে অগ্রিম কিস্তি। অগ্রিম কিস্তি বলতে বোঝায় আমাদের কিস্তিটা জমা দিব অথবা বৃত্তি হিসেবে গ্রহণ করব, সেটা প্রতি বছরের শুরুতে, এটাকে বলা হয় অগ্রিম। আর সাধারণ হচ্ছে প্রতি বছরের শেষে যদি জমা দেওয়া হয় বা উত্তোলন করা হয়। তবে একটি মনে রাখার বিষয় হচ্ছে, যদি শুরু বা শেষ কিছু বলা না থাকে তাহলে সাধারণ বৃত্তি হিসেবে বা সাধারণ কিস্তি হিসেবে আমাদের অঙ্কটা করতে হয়। সেক্ষেত্রে সূত্রের ডান দিকে যে আমরা 1+r দেই এটা ইউজ করা যাবে না, আর অগ্রিম বলা থাকলে আমরা এটা ইউজ করব। তো আজকে পর্যন্তই, ভালো থেকো।